স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়া এবং গণসংবর্ধনা দেয়া সহ নানা আয়োজন করার লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চলতি মাসের ২২ থেকে ২৪ তারিখ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে এবারের ব্রিক্স সম্মেলন। সম্মেলনে যোগদানের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দক্ষিণ আফ্রিকা প্রায় ১.৫ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। বিভিন্ন সময় মন্ত্রী এমপিরা দেশটিতে গেলেও এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। ফলে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বাস এবং সন্তোষ জানাচ্ছেন প্রবাসীরা। সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো সরকার প্রধান এই সাউথ আফ্রিকায় আসতেছেন, সেই হিসাবে উজ্জীবিত এবং আমাদের দলীয় নেত্রী হিসাবেও আমাদের মধ্যে আসলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নানা আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের একত্রিত করতে সম্প্রতি জোহানেসবার্গে হয়েছে বিশাল কর্মী সম্মেলন। গণসংবর্ধনা দিতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। জননেত্রী শেখ হাসিনার ব্যাংকার হিসাবে আমরা প্রস্তুত আছি এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা গণসংবর্ধনা দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকা প্রতিনিয়ত খুন, গুম, ডাকাতি সহ নানা সমস্যার শিকার হচ্ছেন প্রবাসীরা। এসব সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এই পাসপোর্ট সংক্রান্ত সমস্যার নিরসন চান প্রবাসীরা। সবাই এখন পার্টি সংক্রান্ত বিষয়ে খুব জটিলতা মধ্যে আছি, সবাই এটা নিয়ে হয়রানি শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী যদি এটা নিয়ে একটু আলোচনা করে আমরা সব বাঙালি একটু উপভোগ করব। আমাদের এখানে ই পাসপোর্টটা অতি শীঘ্র যেন চালু করা হয়। পাসপোর্টের জন্য 5 বছরের পাসপোর্ট নিয়ে আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। ই পাসপোর্টটা হয়ে গেলে আমরা কাগজপত্র নিয়ে অনেকটা স্যাটিসফ্যাকশনের মধ্যে থাকতে পারি। কি মারলো, কি হলো, বাঙালি দেশের জ্বালাই দিল, কি এটার কোনো তদারকি নাই। তো এটা এমবেসি থেকে, সরকারের পক্ষ থেকে এমবেসিকে একটু এটার জন্য তদারকি করার জন্য একটু যাতে সরকারের পক্ষ থেকে কি করে। অন্তত বাংলাদেশের জন্য একটা সাউথ আফ্রিকান এম্বাসি হয়। এম্বাসি হলে আমাদের সুবিধা হবে কি, যে আমাদের যে অবৈধ বাংলাদেশিরা আমরা এখানে আসি বা অবৈধভাবে থাকি বা বিভিন্ন প্রকার আশ্রয় নিয়ে থাকি, আমাদেরকে এত কষ্ট না করে সরাসরি আমরা বৈধ ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা আগমন করতে পারবো। শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বাণিজ্যের ক্ষেত্রে নতুন ধার উন্মোচিত হবে বলেও প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 90 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার দেশটির সরকারি সংবাদ সংস্থা নিশ্চিত করেছে এই তথ্য। জানায় চলতি সপ্তাহে ইপো রাজ্যে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতদের মধ্যে 62 জন পুরুষ, 23 জন নারী এবং 5 শিশু রয়েছে। এর মধ্যে 66 জন ইন্দোনেশিয়ার নাগরিক, বাকিদের মধ্যে 14 জন বাংলাদেশি, 5 জন মিয়ানমারের, নেপাল ও ভারতের 2 জন এবং পাকিস্তানের 1 জন। মূলত কাজের পারমিট ও পাসপোর্টের মেয়াদ শেষ হবার পরও দেশটিতে অবস্থানের জেরে গ্রেফতার হন তারা। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত হিমাচল, উত্তরাখণ্ড সহ ভারতের বিভিন্ন অঞ্চল। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে অন্তত 29 জনের। এর মধ্যে সিমলাতে একটি মন্দির ধসে নিহত হয়েছেন 9 জন, বাকিরা সোলান জেলার বাসিন্দা। কর্তৃপক্ষ জানায় শনিবার রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয় ভারী বৃষ্টি। রোববার থেকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ, ফলে দেখা দেয় পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যা। এতে সোলান জেলার একটি গ্রাম ভেসে যায়, বেশ কয়েকটি আবাসিক স্থাপনা এতে ক্ষতিগ্রস্ত হয়, প্রাণ যায় 7 জনের। অন্যদিকে সিমলায় ভূমিধসের কারণে বিধ্বস্ত হয়েছে একটি মন্দির, এতে প্রাণ যায় 9 জনের। কর্তৃপক্ষ বলছে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। দুর্যোগের কারণে রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল এবং কলেজ। সিমলা ছাড়াও কুল্লু, মানালি সহ বেশ কয়েকটি জেলায় আরও ভারী বৃষ্টিপাতের শঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। টানা কয়েকদিনের বৃষ্টিতে এখন পর্যন্ত 200-র বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। শিব মন্দিরের ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার কারণে বহু মানুষ এই সময় আসেন সিমলাতে। তাদের মধ্যে যারা আটকে পড়েছেন তাদেরকেও আমরা উদ্ধারের চেষ্টা করছি। ইরানে আবারও আলোচনায় বাধ্যতামূলক হিজাব ইস্যু।
নারীদের পোশাক নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপে রোববার পার্লামেন্ট বিতর্কে অংশ নেন আইন প্রণেতারা। হিজাব না পরার দায়ে কঠোর শাস্তির পক্ষে কথা বলেন বেশিরভাগ এমপি, অন্যদিকে পোশাক বিধির বিরুদ্ধে সরব মানবাধিকার কর্মীরা। গত কয়েক মাস ধরেই ইরানে পোশাক বিধি কার্যকরে দেখা গেছে ঢিলেঢালা ভাব, তবে আবারও শুরু হয়েছে তোড়জোড়। সতর্কতামূলক টেক্সট মেসেজ পাঠানো সহ চলছে নানা ধরনের প্রচারণা। আরও কঠোর নীতিমালা তৈরিতে বিল উত্থাপিত হয়েছে দেশটির পার্লামেন্টে। প্রস্তাবনাটির উপর বিতর্ক ইস্যুতে গোপন ভোটাভুটির পর রোববার বিলের উপর আলোচনা হয় অ্যাসেম্বলিতে। বিলটি আইনে পরিণত হলে হিজাব বিধি ভঙ্গের দায়ে $720 পর্যন্ত জরিমানা, কারাদণ্ড সহ বড় ধরনের শাস্তির বিধান কার্যকর হবে। সমাজে একটি যথাযথ ইসলামিক পোশাক বিধিতে বিশ্বাসী আমরা। প্রয়োজনীয় আইন থাকা দরকার, আর তা ভঙ্গ করলে শাস্তিও পেতে হবে। তবে যা প্রয়োজন এই বিলে তা নেই। হিজাবের ধরন পরিবর্তন হতে পারে, তবে এটি বাতিল করা হবে না। ইসলামিক বিপ্লবের পর দেশে হিজাবের যে ধরন ছিল তা এখন অনেক বদলে গেছে। গত সপ্তাহে এক বক্তব্যে হিজাব নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। তবে পোশাক বিধির কড়াকড়ির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেক মানবাধিকার কর্মী। তারা আবার চাপ প্রয়োগ শুরু করেছে। মাহসার মৃত্যুর পর পোশাক বিধির বিরুদ্ধে গণবিক্ষোভের কারণে আরো কঠোর আইন হচ্ছে। হিজাব ইস্যুতে লড়াই আসলে অনেক বড় কিছু। ধর্মের নামে জনগণের অর্ধেক অংশের উপরই নীতিমালা চাপিয়ে দেওয়াটা বৈষম্য। সবারই স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার আছে। গত বছর 16 সেপ্টেম্বর ঠিকভাবে মাথা না ঢাকার দায়ে আটক করা হয় 22 বছরের তরুণী মাহসা আমিনীকে। পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার। এ ঘটনায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে দেশটিতে। পোশাকের স্বাধীনতার দাবিতে শুরু হয় তীব্র আন্দোলন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কাতারে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের নবগঠিত কমিটির অভিষেক ও নেতৃবৃন্দের সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। রাজধানী দোহার একটি 4 তারকা হোটেলে হয় এই আয়োজন। প্রবাসের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে সংগঠনটি সাহায্য করবে বলে আশাবাদ জানান নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কাতার শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, ইঞ্জিনিয়ার এম সাখাওয়াত খান, বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার মোহাম্মদ মাসুদুল কবির সহ অসংখ্য প্রবাসী ব্যবসায়ী, ইমাম, আলেম ওলামা ও সংগঠনের সদস্য। আগামী বছর কাতারে আন্তর্জাতিক কিরাত মাহফিলের আয়োজনের কথা জানিয়েছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। একশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখল যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দেশটির হাওয়াই দ্বীপপুঞ্জে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96 জনে, নিখোঁজ হাজারের কাছাকাছি। সময়ের সাথে প্রাণহানি আরও বাড়বে এমনটাই আশঙ্কা, কারণ দুর্গত এলাকাগুলোয় বাড়ানো হয়েছে উদ্ধার তৎপরতা। এরই মধ্যে 12,000 মানুষের বসতভিটা ভস্মীভূত এমনটা নিশ্চিত করেছে প্রশাসন। জানিয়েছে পুড়ে ছাই 2200-র বেশি স্থাপনা, যার সিংহভাগই আবাসিক এলাকার ঘরবাড়ি। দুর্গত এলাকায় এখনও বহাল রাত্রিকালীন কারফিউ। স্থানীয়দের প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারে দিনের আলোয় সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগুন ধ্বংস করে দিয়েছে 2100 একর ভূমি। প্রাথমিক হিসাব অনুসারে পুনঃসংস্কারে $5 বিলিয়ন বেশি তহবিল প্রয়োজন। 1918 সালে মিনেসোটা ও উইসকনসিন দেখেছিল ভয়ঙ্কর দাবানল, যাতে দুটি রাজ্যে প্রাণ হারান 450 মানুষ। প্রিয়জনদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন হাওয়াইয়ের বাসিন্দারা। দাবানলের ধ্বংসলীলা কমলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান দিতে ফ্যামিলি রিসোর্স সেন্টার খোলা হয়েছে। শেল্টার হোমগুলোতে আশ্রয় নেওয়াদের তথ্য স্বজনদের কাছে সরবরাহ করছে এই সেন্টার। কেউ কেউ এর মাধ্যমে আপনজনদের খুঁজে পেলেও এখনও অনেকেই জানেন না প্রিয়জন বেঁচে আছেন কিনা। 3 দিন ধরে স্বজনদের খোঁজে একের পর এক আশ্রয়কেন্দ্রে ঘুরেছেন মাউই দ্বীপের বাসিন্দা জুন লেকুয়েস্টা। নিখোঁজদের খুঁজে পেতে সম্ভব সব চেষ্টাই করেছেন। সামাজিক মাধ্যমেও ছবি পোস্ট করে চেয়েছেন সহায়তা। 9 স্বজন হারিয়ে এখন দিশেহারা এই ব্যক্তি। আমার অনুভূতি এখন কি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। লাহাইনের দিকে যখন তাকাই তখনকার অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমি এখন আমার আত্মীয় কুইজানো, কলোমা ও ভিলেগাস পরিবারের সদস্যদের খুঁজে পেতে চাই। 3 দিন ধরে তাদের সবাই খুঁজছে।
মাত্র কয়েকদিনের ব্যবধানে দাবানলের ভয়াবহতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাজানো গোছানো হাওয়াইয়ের ঐতিহাসিক নগরী লাহাইনা। প্রকৃতি এতটা আগ্রাসী হবে তা আঁচ করতে পারেনি বাসিন্দারাও। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বেড়েছে প্রাণহানি। দাবানল থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দিয়েও শেষরক্ষ হয়নি অনেকের। এখনও নিখোঁজ হাজারের কাছাকাছি। তাদের সন্ধান পেতে স্বজনদের সাহায্যের লক্ষ্যে খোলা হয়েছে ফ্যামিলি রিসোর্স সেন্টার। সৌভাগ্যবান কেউ কেউ এই ফ্যামিলি রিসোর্স সেন্টারের মাধ্যমে এরই মধ্যে পেয়েছেন প্রিয়জনদের নিরাপদে থাকার খবর। দেখা না পেলেও আপনজনরা অন্তত বেঁচে আছে এই খবর তৃপ্তি দিচ্ছে তাদের। আমরা এখনো সেখানে যেতে পারিনি। আমি আমার ভাই গ্লেন এবং ভাইয়ের স্ত্রীকে খুঁজছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তাদের দেখা না পেলেও এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে জানতে পেরেছি তারা নিরাপদে আছে। হাওয়াইয়ের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগে এখনও বিভিন্ন স্থানে জ্বলছে আগুন। ধ্বংস হয়ে যাওয়া এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু হয়েছে। মরদেহের সারি আরও দীর্ঘ হওয়ার শঙ্কা কর্তৃপক্ষের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি দল। বিকেল 5টার দিকে এই বৈঠক শুরু হয়। এই সময় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস বলেন, 1 মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার উদাহরণ তৈরি করেছে। রোহিঙ্গা সংকট মোকাবেলা ও উত্তরণে বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এর আগে সকালে রোহিঙ্গা আশ্রয় সমন্বয় সংস্থা ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সহ ইউএনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা। পরে রোহিঙ্গা ক্যাম্পে যায় 11 সদস্যের প্রতিনিধি দলটি। দুপুরে কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। ঘাস কাটার মেশিন নিয়ে রেস, তাও আবার দীর্ঘ 14 ঘন্টা ব্যাপী। এমনই এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো যুক্তরাজ্যের ইংল্যান্ডে। অংশগ্রহণকারীরা সবাই ঘাস ছাঁটাই কর্মী। রেসে অংশ নেয় বিভিন্ন দেশের অর্ধশত দল। প্রস্তুতি দেখে মনে হতে পারে শুরু হচ্ছে ফর্মুলা 1। লড়াইয়ের পোশাকে যারা ককপিটে উঠে বসলেন তারা সবাই ঘাস ছাঁটাই কর্মী। র্যালির কার নয়, লন মোয়ার বা ঘাস কাটার মেশিন নিয়েই রেসে অংশ নেন তারা। ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয় বার্ষিক এই প্রতিযোগিতা। কেবল যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের টিমও ছিল প্রতিযোগিতায়। অংশগ্রহণকারী 50টি দলের প্রতিটির সদস্য সংখ্যা 3 জন করে। এই রেস কিন্তু খুব সহজও নয়। প্রতি বছর 12 ঘন্টা ব্যাপী হলেও এবারের রেস ছিল 14 ঘন্টার। পার হতে হয় 500টি ধাপ। গতি থাকতে হবে ঘন্টায় 50 মাইলের মধ্যে। প্রয়োজনে থেমে জ্বালানি নেওয়া যাবে। যন্ত্রপাতির ঝামেলা থাকলেও সেরে নিতে হবে ট্র্যাকে। তবে সবকিছু হতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। মজার বিষয় হলো, শনিবার সন্ধ্যায় হওয়া প্রতিযোগিতা শেষ হয় রোববার ভোরে। এবারের বিজয়ী দলের নাম বুলসের রেসিং। আমরা ইঞ্জিনের উপর চাপ কম দিয়েছি, সেটাই কাজ করেছে। সত্যি বলতে এখনো বিশ্বাস হচ্ছে না আমরা জিতেছি। যুক্তরাজ্যের ঘাস ছাঁটাই কর্মী রেসারদের একটি সংগঠনও কিন্তু আছে। ব্রিটিশ লনমোয়ার রেসিং অ্যাসোসিয়েশনের 50তম বার্ষিকী ছিল এবার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।